আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। আজকের এই ক্লাসটা যেহেতু নতুন একটা চ্যাপ্টারের ফ্রি ফ্রি ক্লাস, কাজেই আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে আজকের এই ক্লাসে শেয়ার এবং মেনশন করে দিবেন। তাহলে আপনাদের পাশাপাশি তারাও ক্লাসটা দেখে উপকৃত হবে। অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তোবা তাদের পরীক্ষারও রুটিন প্রকাশিত হবে। তো এতদিনে যারা কোথাও সামাজিক পরিসংখ্যান এবং কম্পালসারি ইংলিশ পড়েন নাই, আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে কিন্তু নিয়মিত ক্লাস করতে পারেন। আমরা সকলের জন্য আর 2 মিনিট অপেক্ষা করব, যেহেতু আজকে নতুন চ্যাপ্টারের অঙ্ক করব আমরা, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ ক্রিটিক্যাল, কাজেই আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। আচ্ছা, ঠিক আছে, অনেকেই বলতেছেন যে ক্লিয়ার আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আর পরিচিত বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার এবং মেনশন করে জানিয়ে দিতে ভুলবেন না কেউ। তো আমরা সাধারণত যে অঙ্কগুলো সমাধান করে থাকি এগুলো আমাদের নিজস্ব লেকচার শিটের অঙ্ক। আমরা আমাদের লেকচার শিটটা থেকে অঙ্কটা একটু আগে দেখে নিব, তারপর হচ্ছে যে সরাসরি অঙ্কে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের এই কাই বর্গটাকে একদম দশম অধ্যায়ের মধ্যে রেখে দিয়েছি। কাই বর্গ সাধারণত সরাসরি কোনো অঙ্ক নয়, এটা হচ্ছে কোনো না কোনো অঙ্কের শুদ্ধতা বা পরীক্ষা করা, অঙ্কের ফলাফলের পরীক্ষা করা। এই কাই বর্গের মাধ্যমে আমরা অঙ্কের ফলাফল গুলোকে পরীক্ষা করব, যাচাই করব। যেমন সহ সম্পর্কের মাধ্যমে আমরা ফলাফল যাচাই করেছিলাম, নির্ভরণের মাধ্যমে যাচাই করেছিলাম। ঠিক আজকে আমরা কাই বর্গের মাধ্যমেও আমরা কোনো একটা অঙ্কের ফলাফল যাচাই করব। আচ্ছা, তো দেখেন, আরেকটা বিষয় হচ্ছে প্রতি বছর কিন্তু কাই বর্গ থেকে একটা অঙ্ক সরাসরি কমন থাকে। আমার লেকচার শিটে মোটামুটি 4টা অঙ্ক দেওয়া আছে, 5টা অঙ্ক দেওয়া আছে, এখান থেকে হুবহু অঙ্ক কমন এসেছে বেশ কয়েকবার। এবং আশা করি আপনাদেরও এবছর পরীক্ষা এখান থেকে সরাসরি অঙ্ক কমন থাকবে। এই অঙ্কের প্যাটার্ন গুলো, নিয়মগুলো সেম থাকে, কাজেই 4টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক ভালোভাবে শিখতে পারলেই কিন্তু এই অধ্যায় থেকে সহজেই 10 নাম্বার পাওয়া যায়। তো দেখো, 1 নম্বর অঙ্কে বলা আছে নিচের সারণী থেকে কাই বর্গ নির্ণয় করো এবং 0.05 সংশয় মাত্রায় শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা পরীক্ষা করো। অর্থাৎ এই অঙ্ক থেকে আমরা সর্বপ্রথম কাই বর্গ নির্ণয় করব, এরপর 5% সংশয় মাত্রা এই অঙ্কটার শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা এটা যাচাই করব। তো দেখেন, আমরা যে অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি, এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে সরাসরি এই অঙ্কটাকেই আমাদের বোর্ডে তুলে নিতে হবে। তো আমি একটু যেহেতু অঙ্কটা অনেক বড় হবে, প্রায় 8টা স্টেপ আমাদের এই অঙ্কের মধ্যে মনে রাখতে হবে, এই জন্য আমি একটা স্টেপ এখানে উঠাই রাখছি। তো প্রথম স্টেপ হচ্ছে এরকম করে অঙ্কটা তুলে নেওয়া। এরপর আমরা কাই বর্গের একটু সূত্রটা সম্পর্কে ধারণা নিব, যদিও এর আগের ক্লাসে একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম, সেখানে এর সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাউন্ড অনেক আস্তে 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 শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা সবাই কি সাউন্ড কম শুনতে পাচ্ছো? না, সাউন্ড ঠিক আছে, হয়তোবা নেটের সমস্যার কারণে কারো কারো সাউন্ড সমস্যা হতে পারে, তোমরা একটু বারবার চেক করে দেখিও। আচ্ছা, তো কাই বর্গের যে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমরা
পরবর্তীতে যখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেবো সেখান থেকে কাই বর্গের সংজ্ঞা শিখে নিব। তো আপাতত আমরা কাই বর্গের সূত্র সম্পর্কে একটু ধারণা নেই। কাই বর্গ, এটাকে গ্রিক অক্ষর কাই দ্বারা প্রকাশ করা হয়। কাইটা প্রকাশ করার জন্য ঠিক কাইটা এরকম থাকে, এরকম এই যে এই চিহ্নটাকে বলা হয় কাই, অর্থাৎ এক্স এর মতো একটা চিহ্ন, এটাকে কাই বলা হয়। এটাকে আমরা স্কোয়ার যখন দেবো তখন হচ্ছে কাই স্কোয়ার বা কাই বর্গ। এই সূত্রটা হচ্ছে এরকম, সামেশন এদিকে থাকবে এফ ও মাইনাস এফ ই স্কোয়ার ডিভাইডেড এফ ই। এটা হচ্ছে কাই বর্গ নির্ণয়ের সূত্র। যত ছোট দেখা যাচ্ছে এই সূত্রটাকে, এই অঙ্কটা কিন্তু মানে যেরকম ছোট দেখা যাচ্ছে ঠিক সেরকমই অঙ্কটা বড়। তো এখন এখানে এলিমেন্টস গুলো সম্পর্কে একটু ধারণা নেই। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কাই বর্গ। এরপর এরকম যেটা আছে এটা হচ্ছে সামেশন। এরপর এফ ও যেটা আছে এটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এফ ও কে বলা হয় অবজার্ভ ফ্রিকোয়েন্সি। আর এর বাংলা অর্থ হচ্ছে আহ পর্যবেক্ষণিক গণসংখ্যা। পর্যবেক্ষণিক গণসংখ্যা। এরপর দেখা যাচ্ছে এফ ই দেওয়া আছে। এই এফ ই কে বলা হয় ইফেক্টিভ ফ্রিকোয়েন্সি। আর এর বাংলা নাম হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা। প্রত্যাশিত গণসংখ্যা। আচ্ছা, এতটুকুই আছে এখানে জানার বা বোঝার জন্য। এতটুকু জানলে বা বুঝলে কিন্তু অঙ্কটা করা সহজ হয়ে যায়। এখানে যে এফ ও যে মানগুলো আমাদের প্রয়োজন, এফ ও গুলো প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। আর এখানে যে এফ এর মানগুলো আছে এগুলো সূত্রের সাহায্যে বের করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই এফ এর মানগুলো আমরা কিভাবে বের করব। এফ এর মান বের করার জন্য আমাদেরকে আরেকটা সূত্র শিখতে হবে। সেই সূত্রটা হচ্ছে এফ ই সমান সমান, এখানে হচ্ছে সিটি। সিটি মানে হচ্ছে টোটাল কলাম ইনটু আর টি। আর টি মানে হচ্ছে টোটাল রো ডিভাইডেড হচ্ছে এন। এন মানে হচ্ছে মোট তথ্য সংখ্যা বা মোট সংখ্যা আর কি। তো ঠিক আছে, এই যে আমি বিষয়গুলো এখানে লিখে দিলাম, এই লেখাগুলো এক সূত্রের সাহায্যে বা অঙ্ক করার সাহায্যে আমরা প্র্যাকটিক্যালি শিখবো যে এই জিনিসগুলো আমাদের কখন কোনটা কি কি কাজে লাগবে। ঠিক আছে, আমি এটা এখন মিশিয়ে দিচ্ছি। আমরা একটু আগে যে অঙ্কটা দেখি আমাদের শিটে, সেই অঙ্কটাকে ওইটা প্রশ্ন হিসাবে দেওয়া থাকবে। আমরা প্রথমে যে কাজটা করব ওইটাকে সরাসরি এখানে তুলে নিব। আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা কিন্তু ঠিক এরকম ছিল, এটাকে আমি এখানে তুলে নিলাম। এখন যেহেতু অঙ্ক সমাধান করতেছি, অঙ্ক সমাধান করার জন্য লিখবো প্রথমে সমাধান কাই বর্গ নির্ণয়ের সারণী। এরপর নিচে আমরা একটা বৃদ্ধি করে দেব এবং এটি কর্ম বৃদ্ধি করে দেব। 8টা স্টেপ করতে হবে। তোমরা যদি মনোযোগ সহকারে এই প্রত্যেকটা স্টেপ খেয়াল করো তাহলে কিন্তু অঙ্কটা সহজেই তোমরা বুঝতে পারবা। এবং এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর 10 নম্বরের প্রশ্ন কমন থাকে। আর 10 নম্বর মানে তো তো এতটুকু হচ্ছে অঙ্কে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল। জাস্ট আমরা এদিকে একটা কলাম বৃদ্ধি করলাম, এদিকে একটা সারি বৃদ্ধি করলাম। এখন এগুলোর কি কাজ, এখানে আমরা লিখবো মোট, এখানেও আমরা লিখবো মোট। আচ্ছা, লিখলাম। এখন দেখো এই যে এখানে যে ঘরগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটাকে কিন্তু এক একটা করে সেল বলা হয়। অর্থাৎ আমরা যারা কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল কাজ শিখছিলাম সেখানে কিন্তু আমরা এই সেল গুলো সম্পর্কে ভালো ধারণা রাখছি বা আমরা জানি। তো এই যে প্রত্যেকটা সেল দেওয়া আছে এই সেল গুলোকে আমরা নামকরণ করে নেব।
দেখো, এইটা হচ্ছে ডি। এভাবে আমরা প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা করে নামকরণ করে নেব। তো আমরা এখানে নামকরণ করে নিলাম। এখন আমাদেরকে প্রত্যেকটা ঘরের যোগফল নির্ণয় করতে হবে। এই দুইটা ঘরকে যোগ করে আমরা এখানে এখানে লিখবো। দেখো, 340 আর এখানে হচ্ছে কত, 460। 340 আর 460 কে যদি আমরা যোগ করি আমাদের যোগফল আসবে 800। তাহলে আমরা এখানে দিব 800। আচ্ছা, এই যে 800 যে দিলাম, এটা কিসের যোগফল করলাম দেখো তো। এটা কিন্তু একটা রো ছিল আমাদের। এটা একটা কি ছিল, সরি কলাম ছিল। এই যে দক্ষর জন্য একটা কলাম, অদক্ষর জন্য একটা কলাম, মোটের জন্য একটা কলাম। তো এই যে কলামটা আছে এখানে, তাহলে আমরা কলামের সি দিলাম। আর এটা যেহেতু প্রথম কলামের মান, এই জন্য আমরা এখানে দিলাম C1। এরপর আমরা দ্বিতীয় কলামের মানগুলো বের করব। দেখো, এই যে এখানে অদক্ষর যে কলাম আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম, এর জন্য দিলাম C2। 140 আর 60 গুণ করব, গুণফল আসবে আমাদের 200। আচ্ছা, আমরা দুইটা যে কলাম ছিল, দুইটা কলামে আমরা এখানে যোগ করে মানগুলো এখানে বসিয়ে দিলাম। এবার এইদিকে হচ্ছে আমরা সারিগুলো যোগ করব। তোমাদেরকে একটু এখানে আরেক বিষয় দিচ্ছি। এইভাবে দাঁড়ানো গুলো কিন্তু কলাম, এগুলোকে বলা হয় কলাম। আর এরকম যেগুলো থাকে এগুলো হচ্ছে রো বা সারি। তো কলামের সি নিয়েছি আমরা, যেহেতু দুইটা কলাম আছে এই জন্য এখানে C1 C2 দিয়েছি। আর এগুলো যেহেতু রো, এই যে শিক্ষিত একটা রো এবং অশিক্ষিত একটা রো, এজন্য এটাকেও আমরা যোগ করব। যোগ করে এই যে দেব R1, মানে রো 1। এভাবে দেব R1 দিয়ে এর যোগফলটা এখানে লিখবো। দেখো, 340 এবং 60 এই দুটাকে যোগ করলে যোগফল আসে আমাদের 400। তাহলে প্রথম সারির মান বা প্রথম রো এর মান বা R1 এর মান হচ্ছে কত, 400। এবং দ্বিতীয় সারির মানটা যখন আমরা এটা বের করব, এটাকে আমরা নামকরণ করে নেব R2 দ্বারা। তো এই যে 460 এবং 140 কত হয়, 460 আর 140 মিলে হয় 600। তাহলে আমরা এখানে লিখব 600। এই যে যতটুকু কাজ করলাম এই অঙ্কটার মধ্যে এই পর্যন্ত, তোমরা যদি বুঝে থাকো তাহলে ওকে লিখে দিবা। আর যদি না বুঝে থাকো, কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা প্রশ্ন করবা। C2 বের করার সময় গুণ কেন করলাম? C2 বের করার সময় গুণ, C2 বের করার সময় গুণ করি নাই তো, যোগ করছি। দেখো, এই যে 60 আর 140 মিলে যোগ করলে যোগফল 200 হয়, গুণ করি নাই। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? যারা যে পর্যন্ত বুঝতে পারবা তোমরা দ্রুত দ্রুত একটু রেসপন্স করবা, তাহলে দেখবা এই কঠিন অঙ্কটা বা এই বড় অঙ্কটাও আমরা সহজ করে দ্রুত সময়ের মধ্যে শিখতে পারবো। আচ্ছা, এখন দেখো, এই যে এখানে একটা সেল বাকি আছে, এই সেলের মধ্যে একটা সংখ্যা লিখবো আমরা। এই সংখ্যাটার নাম হচ্ছে এন, বা মোট করব আমরা এখানে। এখানে দিলাম আমরা এন। এই এনটা কিভাবে বের করব? দেখো, এই দিকের যত সংখ্যা সবগুলোকে যোগ করব, এই দিকের যত সংখ্যা সবগুলোকে যোগ করব। যোগ করলে দেখবো যে যোগফল একই আসতেছে। তো একটু দেখো তোমরা, যোগ করলে যোগফল আসে 1000। এখানে 800 এবং 200 যোগ করলে যোগফল আসে কত, 1000। এটা সব সময় এরকমই হবে। এদিকের যোগফলটাও যা হবে এদিকের যোগফলটাও ঠিক একই হবে। তাহলে আমরা এখানে এন সমান সমান পেলাম কত, 1000। বুঝতে পারছো কিনা জানাও। দ্রুত রেসপন্স করবা, তোমরা যদি বুঝে থাকো দ্রুত জানাবা। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, যারা ফ্রি ক্লাস দেখতেছো আজকে, তোমাদের যদি ক্লাস ভালো লাগে, তো সামনেই তোমাদের পরীক্ষা, তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে পারো। আমাদের এখানে সামাজিক পরিসংখ্যান এবং কম্পালসরি ইংলিশ দুটারই ক্লাস হয়। তোমরা চাইলে
দুই সাবজেক্টে ভর্তি হয়ে ক্লাস করতে পারো, এবং পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর কিন্তু সাজেশন দেওয়া হবে। এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো, আশা করি মোটামুটি ওই সাজেশন থেকে মোটামুটি ভালো পরিমাণ প্রশ্ন তোমাদের কমন থাকবে। এবং কম্পালসারি ইংলিশ আর পরিসংখ্যান, যেটা আমি এখানে তোমাদেরকে পড়াবো হাতে কলমে, কিন্তু 100% তোমরা পরিসংখ্যানে A+ পাওয়ার মতো প্রশ্ন পরীক্ষার হলে পাবা, এবং কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে কিন্তু 100% তোমরা পাস করতে পারবা। আচ্ছা, তো আমরা সারণীর যতটুকু কাজ করলাম, এতটুকু কাজ করা হয়ে যাওয়ার পর এই অঙ্কগুলোকে আমাদের দুইটা অনুকল্পের মাধ্যমে সমাধান করতে হবে। অর্থাৎ না, 1K 1K 2K হবে না, এখানে দুটা থেকে একটা নিবা তোমরা। যোগ করবা, যোগ করলে দেখবা 1000 হচ্ছে, এটিকেও যোগ করবা, যোগ করলে দেখবা 1000 হচ্ছে। দুটার যে কোনো একটা তোমরা রাখবা, দুটোই সমান হবে অবশ্য, তোমরা একটা রাখবা। আচ্ছা, দেখো, এই যে আমরা কাই বর্গের অঙ্কগুলো সমাধান করতে যাচ্ছি, এটার অ্যান্সার 50-50। হয় শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক থাকবে, নয়তো শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক থাকবে না। এখন এইটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, দুইটা অনুকল্প ধরে নিব, অর্থাৎ দুইটা হাইপোথিসিস ধরে নিব। তো এই অনুকল্প দুইটাকে প্রথমে আমরা এখানে ধরে নিই। তো আমরা এখানে লিখব, মনে করি, এটা কিন্তু দ্বিতীয় স্টেপ, স্টেপ গুলো তোমরা মনে, হাইপোথিসিস গুলোকে সাধারণত H0, যাকে নুল হাইপোথিসিস, আর একটা হচ্ছে H1, যাকে অল্টারনেটিভ হাইপোথিসিস নামে লিখা হয়। তাহলে আমরা এখানে লিখবো H0 বা নুল হাইপোথিসিস। এটার কাজ হচ্ছে এ সব সময় নাবোধক অর্থ প্রকাশ করে। এই নুল হাইপোথিসিস বা নাস্তিকল্পনা সব সময় কি করে, নাবোধক অর্থ প্রকাশ করে, মানে এ চাচ্ছে যে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক না থাকুক। তাহলে আমরা এখানে লিখবো H0 মানে হচ্ছে নাস্তিকল্প, নাস্তিকল্প মানে হচ্ছে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক নেই। দক্ষতার সম্পর্ক নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নুল হাইপোথিসিস বা নাস্তিক কল্পনা। আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, যাকে H1, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস মানে বিকল্প কল্পনা, বিকল্প কল্পনা। তাহলে বিকল্প কল্পনাটা এখানে লিখে নিচ্ছি। আচ্ছা, বিকল্প কল্পনা, দেখো, সাধারণত একটা পদ্ধতি থাকে, তার আরেকটা বিকল্প পদ্ধতি থাকে। তো প্রথম পদ্ধতিতে বা প্রথম কথাটা হচ্ছে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নেই। এটার বিকল্প কথাটা কি হবে, বিকল্প বাক্যটা কি হবে, শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। অর্থাৎ নাস্তিক কল্পনা সবসময় নাবোধক অর্থ প্রকাশ করে, আর বিকল্প কল্পনা সবসময় হ্যাবোধক অর্থ প্রকাশ করে। এই দুটো লেখার কারণ হচ্ছে, আমরা যখন কাই বর্গের টেবিল থেকে একটা মান বের করব। আচ্ছা, কথা ক্লিয়ার আসে না, এখন কথা ক্লিয়ার আসবে। দেখো, আমরা যখন টেবিল থেকে একটা মান বের করব এবং কাই বর্গের হিসাবকৃত মানটার সাথে কম্পেয়ার করব, তখন আমরা এই দুইটার মাধ্যমে কম্পেয়ার করে নিব। এই জন্য আমরা প্রথমে কি করব, এই দুইটা হাইপোথিসিসের মান বা অনুকল্পের মান বা অনুকল্পের বাক্য দুটো এখানে লিখে নেব। তার মধ্যে সব সময় মনে রাখবা তোমরা, অঙ্কের মধ্যে যাই থাকুক না কেন, H0 বা নুল হাইপোথিসিস হচ্ছে নাস্তিক কল্পনা, এ সব সময় নাবোধক অর্থ প্রকাশ করবে। আর H1 বা অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে বিকল্প কল্পনা, এ সব সময় হ্যাবোধক অর্থ প্রকাশ করবে। এখন আমরা আমাদের যে কাই বর্গের সূত্র আছে, এই সূত্রটা এখানে লিখবো। আমরা জানি, এটা কিন্তু তৃতীয় স্টেপ, এটাকে যদি আমরা ফার্স্ট স্টেপ ধরে রাখি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, আর এই যে সূত্র লিখছি এটা হচ্ছে থার্ড স্টেপ। আমরা জানি
এর চিত্রটা হচ্ছে এরকম, স্কয়ার সমান সমান সামেশন উপরে হচ্ছে এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার, নিচে হচ্ছে এফ ই। আচ্ছা, এখন আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, আচ্ছা দেখো, একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম এফ ও হচ্ছে প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে, এফ ও কোনগুলো, এই যে 340, 60, 460, 140। এফ ও এর বাংলা নাম হচ্ছে পর্যবেক্ষণিক গণসংখ্যা। তো এই পর্যবেক্ষণিক গণসংখ্যাটা কি? ধরো আমরা যখন ভাত রান্না করি বা কোনো রাঁধুনি যখন ভাত রান্না করে, তখন ওই যে ভাত পরিপূর্ণ সিদ্ধ হয়েছে কিনা এটা যাচাই করার জন্য পাতিল থেকে হাত দিয়ে বা কোনো একটা হাতল দিয়ে কিছু পরিমাণ ভাত বের করে নেয়, নিয়ে সেগুলোকে কি করে, টিপে টিপে দেখে। তো ওই যে কিছু পরিমাণ ভাত যে বের করে নেওয়া হয়েছে, ওখান থেকে যে টিপে টিপে দেখা হলো, দেখার মাধ্যমে কি বুঝতে পারলো যে পুরো পাতিলের ভাতগুলো সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে এফও হচ্ছে পাতিল থেকে হাতল দিয়ে যে পরিমাণ ভাতগুলো বের করে নেওয়া হয় পরীক্ষার জন্য, সেটা হচ্ছে এফও বা পর্যবেক্ষণিক গণসংখ্যা, বা পর্যবেক্ষণ করার জন্য যে গণসংখ্যাগুলো রাখা হয়। তোমরা সহজে মনে রাখবা, যেগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ওগুলোই হচ্ছে আমাদের এফও বা পর্যবেক্ষণিক গণসংখ্যার মান। এখন রাঁধুনি যে ভাতগুলো টিপে টিপে দেখে বা পরীক্ষা করে দেখলো পুরো পাতিলের ভাতগুলো কি অবস্থা, এখন এই যে এখান থেকে আমরা তো আর এই মানগুলোকে টিপে টিপে দেখতে পারতেছি না, এগুলো কি করব, আমরা সূত্রের মধ্যে ফেলিয়ে যাচাই বাছাই করে দেখব এফ এর মান বা প্রত্যাশিত মান, বা যে মানটা আমরা প্রত্যাশা করতেছি, মানে পাতিলে বাকি ভাতগুলো যেমন প্রত্যাশা করতেছি সেই মানগুলোকে আমরা কি করব, সূত্রের সাহায্যে বের করে নেব। আশা করছি এতটুকু আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি না বুঝেও থাকেন, এতটুকু মাথায় রাখতে হবে যে প্রশ্নে যে মানগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে এফ ও, আর সূত্রের সাহায্যে যে মানগুলো আমরা বের করব সেগুলো হচ্ছে এফ ই। তো এখন আমি এই সাইডে বা এই দিকে এফ ই এর মানগুলো বের করব। তো এফ ই এর কয়টা মান বের করব, দেখো, যতগুলো এফ ও এর মান আছে ততগুলো এফ ই এর মানও বের করতে হবে। আবারও বলতেছি, যতগুলো এফ ও এর মান আছে ততগুলো এফ ই এর মান বের করে নিতে হবে। এই অঙ্কটা যেহেতু অনেক বড় হতে যাচ্ছে, কাজেই বোর্ডের জায়গা হবে না এতগুলো সবগুলো একসাথে করার জন্য। তোমরা চাইলে এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, পরবর্তীতে এগুলো তোমাদের কাজে লাগবে। আমি এটা এখন মিশিয়ে দেব, এই যে নিচের লেখাগুলো মিশিয়ে দিয়ে এইদিকে হচ্ছে যে সেলগুলোর মানটা বের করব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে একটু ওকে লিখে দিও। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, দু একজনের স্ক্রিনশট থাকলেই হয়ে যাবে। তা আমি এটা এখন মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে সেলের যে মানগুলো আছে মানে এফ এর যে মানগুলো আছে সেই মানগুলো এখানে লিখে দেব। তো এখানে একটা আমরা লিখবো সুন্দর করে, প্রতিটি সেলের এর জন্য এফ ই এর মান নির্ণয় করি। এই এফ এর মানগুলো পরবর্তীতে যে সারণী আসবে ওই সারণীর ভিতরেও কিন্তু নির্ণয় করা যায়, কিন্তু তখন যখন তোমরা ওই সারণীর ভিতর প্রত্যেকটা মান নির্ণয় করবা সেটা দেখতে একদম হিবিজিবি হবে এবং অঙ্কে প্যাচ লাগানোর সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কি করব, মানগুলোকে আলাদা করে বের করব। তো এই সেলের মানগুলো বা এফ ই এর মানগুলো বের করার জন্য এফ ই এর সূত্র ব্যবহার করতে হবে। তো এফ ই এর সূত্র হচ্ছে সিটি। সিটি মানে হচ্ছে টোটাল কলাম, টোটাল কলামের যে যোগফল আমরা বের করেছি এখানে এগুলো গুণ রো, রো এর যে মানগুলো বের করেছি আমরা এগুলো, আর নিচে হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এফ ই নির্ণয় করার সূত্র। এখন দেখো, এখন আমরা প্রথমে কি বের করব, এফ ই এ, এফ ই এ মানে এই এ সেলের জন্য প্রথমে মানটা বের করব। এর জন্য সূত্র কোনটা হবে একটু খেয়াল করো।
এর জন্য সূত্র হবে দেখো, এই সিলের যে টোটাল কলাম আছে বা টোটাল কলামের যোগফল আছে, এটা কোনটা? দেখো এটা হচ্ছে C1। আমরা এখানে লিখবো C1 ইনটু, এটা দেখো এই যে এ সেলটা কত সারির? 1 নম্বর সারির, বা কত নম্বর রো এর? 1 নম্বর রো এর। তাহলে আর টি যেটা হবে সেটা হচ্ছে কত? R1 দিলাম। আর নিচে এন ঠিক থাকবে সব সময়। এবার মানগুলো আমরা এখানে বসাবো। C1 এর মান কত আছে? 800 গুণন আমাদের এখানে দেখা যাচ্ছে R1 এর মান হচ্ছে 400 ভাগ এন এর মান হচ্ছে কত? 1000। চাইলে এখানে সুন্দর করে একটা কাটাকাটি করতে পারি। এখানে যেহেতু নিচে 3টা সংখ্যা আছে, উপর থেকে 3টা সংখ্যা কাটতে পারি। তারপর হচ্ছে 4 32, অ্যান্সার আসবে 320। প্রথম এফ ই এস এল এর মান বের করলাম আমরা 320। এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। প্রথম এস এল এর এফ ই এর মান বের করা নিয়ে তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করো, আর যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে তোমরা একটু ওকে লিখে দাও। আচ্ছা, আর একবার বোঝাই দিচ্ছি। ঠিক আছে, বোঝাই দিচ্ছি। আর একবার না, আরো কয়বার বোঝাবো? একবার, দুবার, তিনবার, আরো 3বার বোঝাইতে হবে। দেখো, প্রথম ছেলের মানটা তোমরা একটার পর একটা লিখবা। আমার এখানে জায়গা নাই বিধায় আমি মিশিয়ে দিয়ে এখানে লিখতেছি, তোমরা একের পর এক এগুলো লিখতে থাকবা। তো দেখো, এখানে এফ ই এর মান বের করতে যাচ্ছি আমরা। তো এর সূত্রটা হচ্ছে সিটি, মানে টোটাল কলাম। এই যে এর মান বের করতে যাচ্ছি, এ সেলের জন্য টোটাল কলামের যোগফল কত দেখো তো? এই সম্পূর্ণটা মিলে তো একটা কলাম। তাহলে এ কোথায় আছে? এ আছে এখানে। এর সোজায় যে কলাম, এটার মান কত? যোগফল কত? 800। তাহলে এখানে আমরা কত দিব? 800 হচ্ছে C1, এই জন্য এখানে দিলাম C1। এরপর সূত্রের গুণ চিহ্ন দিলাম। এরপর হচ্ছে দিলাম R1। R1 কেন দিলাম? এই যে দেখো, টোটাল রো আর আমাদের FE1 এর বা FE এর জন্য, মানে এ সেলের জন্য টোটাল রো এর যোগফল কত দেখো তো? এটা এই যে রোটা, এখানে R1 এর মান কত? 400। এই জন্য এখানে আমরা দিলাম C1 ইন্টু R1 ডিভাইডেড এন। এটা দিয়ে আমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসছে 320। এবার দেখো, আমরা বি সেলের মানগুলো বের করব। এফ ই বি, এফ ই বি, মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমরা যে এটা বি সেলের মানটা। আচ্ছা, এবার বি সেলের মান দেখো তো, বিটা কত নাম্বার কলামে আছে? 2 নম্বর কলামে আছে। তাহলে C2 হবে এখানে। দিলাম C2 ইনটু, এই যে বিটা কত নাম্বার রোয়ে আছে দেখো তো? 1 নম্বর রোয়ে আছে। তাহলে এখানে হবে R1। C2 R1 ডিভাইডেড হচ্ছে এন। মানগুলো বসাবো। C2 এর মান কত? 200। R1 মান হচ্ছে 400, নিচে এন এর মান হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি বা গুণ করি, অ্যান্সার আসবে কত? 80। টোটাল অ্যান্সার হচ্ছে 80। এবার আমরা সি সেলের মান বের করব। তাহলে এখানে দেব এফ ই, নিচে ছোট করে দেব সি। সি সেলটা দেখো তো কোন কলামে আছে? 1 নম্বর কলামে আছে। এই যে সি সেল 1 নম্বর কলামে আছে। তাহলে এখানে হবে কি? C1, C1 ইনটু, এটা কয় নাম্বার রোয়ে আছে দেখো তো? সিটা এই যে 2 নম্বর রোয়ে আছে। তাহলে হবে এখানে কি? R2 ইনটু এন। তাহলে মানগুলো এখানে বসাবো। এর মান হচ্ছে কত? R2 এর মান হচ্ছে 600 ভাগ হচ্ছে 1000। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি, তাহলে অ্যান্সার আসতেছে 480, 480। একইভাবে, হ্যাঁ, শুধু এ লিখলেও হবে। এরপর দেখো, এফ ই ডি এর মান বের করবো, মানে ডি সেলের মান বের করবো। তাহলে এখানে লিখতেছি এফ ই, ছোট করে ই। তো ডি সেলের সূত্রটা কেমন হবে দেখো তো?
এই যে ডি সেলটা কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে। তাহলে এখানে হচ্ছে C2 ইনটু এটা কত নাম্বার রো এ আছে দেখো তো, এই যে 2 নাম্বার রো এ আছে, তার মানে হবে R2 ডিভাইডেড n। মানগুলো বসাবো এখানে। এখানে C2 এর মান হচ্ছে 200 গুণন R2 এর মান হচ্ছে 600, ভাগ করতে হবে 1000 দিয়ে। তো এটাকে কাটাকাটি করলে বা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 120। আমরা এখানে লিখে দিচ্ছি 120 বা 120। ঠিক আছে, এবার দেখো এই যে সেলের মানগুলো নিয়ে বা এফই এর মান বের করা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, যদি প্রশ্ন না থাকে ওকে লিখে দাও, পরের স্টেপে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রশ্ন নাই, একজন শুধু বলছে যে এফই বি এর মান আর একবার বলতে বলছে। আচ্ছা আমি আর একবার বলে দিচ্ছি, দেখেন আমরা এখন এফই বা প্রত্যাশিত গণসংখ্যার মানগুলো বের করতে যাচ্ছি। প্রত্যাশিত গণসংখ্যার মান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে টোটাল কলাম ইনটু টোটাল রো ডিভাইডেড এন। তো এফ ই এর মান বা এ সেলের যখন মান বের করব, আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদেরকে, দেখো এ সেলের মান যখন বের করব, এ সেলটা কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে। 1 নাম্বার কলামের যোগফল কত? 800। তাহলে এখানে দেবো আমরা C1 মানে 800 দিয়ে রাখছি এখানে, সূত্রের গুণন চিহ্ন দিলাম। এরপর দেখো এই যে এ সেলটা কত নাম্বার রোয়ে আছে? 1 নাম্বার রোয়ে। তাহলে 1 নাম্বার মান কত আছে? R1 400। তাহলে এখানে দেবো গুণন R1 আর নিচে ভাগ করতে হবে n দ্বারা। তো মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম। C1 এর মান হচ্ছে 800 গুণন R1 এর মান হচ্ছে 400, ভাগ করলাম 1000 দিয়ে, অ্যান্সার আসলো কত? 320। একই ভাবে বি সেলের মান যখন বের করলাম আমরা, দেখো বি সেলের মান যখন বের করলাম তখন বি সেলটা দেখো তো কোথায় অবস্থিত? এই যে এখানে। কত নাম্বার কলামে অবস্থিত? 2 নাম্বার। তাহলে এটা 2 নাম্বার কলামের নাম আমরা কি দিয়েছি? C2 দিয়ে রাখছি। তাহলে এখানে আমরা দিলাম C2, সূত্রের গুণন আছে, গুণন দিলাম। এই যে বি নাম্বার কলামটা কত নাম্বার রোয়ে আছে? দেখো R1 রোয়ে আছে। R1 রো এর মান কত? 400। এই জন্য এখানে দিলাম R1, ভাগ করলাম n দ্বারা, মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসছে। বাকিগুলো একইভাবে আমরা নির্ণয় করেছি। এবং এই অঙ্কগুলো সমাধান করার জন্য অনেক সময় দেখবা তোমাদের এখানে এই যে সেল গুলো 10টা 12টা করে সেল চলে আসতেছে। যদি 10টা 12টা 20টা 50টাও থাকে, একের পর এক তোমরা এভাবে সেলগুলো থেকে মান বের করবে। আশা করছি এতগুলো থাকবে না, 3-4টার বেশি তোমাদের সেল পরীক্ষায় থাকবে না। তো শেখার সুবিধার্থে বললাম, যতগুলো সেলের মান থাকবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা একই কাজ করবা। এখন কথা হচ্ছে, যখন আমরা সেলের মানগুলো বের করতে পারছি, এখন কিন্তু এই অঙ্কটা সমাধান করার ম্যাক্সিমাম অংশ আমরা শেষ করে ফেলছি। এখন কাই বর্গ নির্ণয়ের জন্য বা কাই বর্গের যে সূত্র আছে, এই সূত্রের একটা বিশ্লেষণী বা ব্যাখ্যামূলক ছক তৈরি করব আমরা। সেই ছকটা কিরকম হবে? ছকটা হবে আমাদের সূত্রের মতো। এতটুকু কাজ করে নেওয়ার পর আমরা আমাদের কাই বর্গের যে সূত্র আছে, সামেশন এফ ই এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার ডিভাইডেড এফ ই, এই যে মানগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, এগুলোর অনুকূলে বা এগুলোকে নির্দেশনা দিয়ে বা এগুলোর আলোকে আমাদেরকে একটা বিশ্লেষণী ছক তৈরি করতে হবে। আচ্ছা, এই ছকটা তৈরি করবো আমি এর নিচে, এর জন্য এই মানগুলোকে এদিকে লিখে নিচ্ছি যাতে ছকের মধ্যে মানগুলো আমি দেখে লিখে বসাইতে পারি। এর জন্য হচ্ছে কত? 320। বি এর জন্য হচ্ছে 80। সি এর জন্য হচ্ছে 480 এবং ডি এর জন্য হচ্ছে 120। মানগুলো এখানে সাইডে আমি লিখে নিলাম দেখার সুবিধার্থে। এখন আমরা একটা ছক তৈরি করব, নিজেরাই ছকটা তৈরি করব এখানে দেখে দেখে। আচ্ছা, তো এই ছকটা হচ্ছে কাই বর্গের বিশ্লেষণী ছক। তো আমরা এখানে লিখে নেই কাই বর্গের, এই যে গ্রিক লেটারটা দিলাম, দিয়ে স্কয়ার বর্গ এর বিশ্লেষণী ছক। ছকটা তৈরি করব কিভাবে?
প্রথমে থাকবে হচ্ছে সেল থাকবে। আমাদের কয়টা সেল আছে আমরা একটু দেখি। 1 2 3 4, তার মানে এখানে 4টা সারি আপাতত আমাদেরকে দিতে হচ্ছে। এ সেলের জন্য একটা সারি দিলাম এখানে, এরপর হচ্ছে বি সেলের জন্য একটা সারি দিলাম, সি সেলের জন্য একটা সারি দিলাম, ডি সেলের জন্য একটা সারি দিলাম। আচ্ছা, দিলাম এখানে। তো আমাদের যেহেতু এখানে দেখা যাচ্ছে যে মোট চেয়েছে, তার মানে এখানে আমাদের আরেকটা সারি দেওয়া উচিত মোটের জন্য, দিলাম এখানে। এবার দেখো সূত্রটা কি বলছে, সূত্রের মধ্যে এফ ও একটা জিনিস আছে, তো এফ এর জন্য একটা ঘর দেই এখানে আমরা। এফ ও, এফ ও কোনগুলো, এই যে প্রশ্নে যেগুলো দেওয়া আছে 340, এরপর হচ্ছে বি সেল হচ্ছে 60, সি হচ্ছে 460, আর ডি হচ্ছে 140 তুলে নিলাম। এবার আমরা এফ এর জন্য একটা মান কিন্তু বের করে রাখছি, একটু আগে হিসাব করে করে আমরা বের করলাম, এই সারণীটার উপরেই ছিল সেটা। তো এদের মানটা এখানে দিয়ে নিই। এফ ই বা প্রত্যাশিত গণসংখ্যাগুলো, প্রথমটা হচ্ছে 320, এরপরেরটা 80, এরপরেরটা 480, এবং সর্বশেষেরটা হচ্ছে 120 দিলাম। এবার দেখো সূত্রে, দেখো সূত্র বলতেছে এফ ও থেকে এফ ই কে বিয়োগ করতে হবে, আমরা তাই করবো এখানে, এফ ও থেকে এফ ই কে বিয়োগ করব। বিয়োগ করি। এফ ও হচ্ছে 340, এফ ই হচ্ছে 320। 340 থেকে 320 যদি বাদ দেই, আমাদের বিয়োগফল থাকে শুধুমাত্র 20। এবার এখানে 60, এখানে হচ্ছে 80, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে থাকে এখানে কত, -20 দিলাম, মাইনাস। এরপর দেখো 460 থেকে 480 কে বাদ দিতে হবে, 460 ছোট, 480 হচ্ছে বড়। এখানে বিয়োগ করলে এখানেও অ্যান্সার আসতেছে -20। 140 থেকে 120 যদি বাদ দেই, অ্যান্সার আসতেছে +20। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, বুঝে থাকলে ওকে লিখে দিবা, আর না বুঝে থাকলে প্রশ্ন করবা। দেখো যদি কোনোভাবে আজকের এই অঙ্কটাই তোমরা সবাই বুঝে যাও, তাহলে 10 নম্বর নিশ্চিত, পরীক্ষায় 10 নম্বর শিওর পাবা। আর যদি আজকে না বোঝো, তাহলে আগামী দিন একটা অঙ্ক আছে, তারপরে একটা আছে, তারপরে একটা আছে, আশা করছি কোনো না কোনো একদিন তোমরা বুঝবা, বুঝতে তোমাদেরকে হবেই। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, বোঝে নাই এমন কেউ কাউকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দেখো তাহলে আমরা সূত্রের কোন পর্যন্ত আসছি, বিয়োগ পর্যন্ত আসছি। বিয়োগ ফলটাকে আবার দেখা যাচ্ছে এফ ও মাইনাস এফ কে এরা বর্গ করে দিয়েছে, তো আমরা এখানে একটু বর্গ করে দেই। এফ ও মাইনাস এফ ই কে বর্গ করেছে, বর্গ করে দিই, মানে এই ঘরটাকে তারা বর্গ করছে, তা আমরাও বর্গ করি এখানে। বর্গ করলে দেখা যাচ্ছে অ্যান্সার আসবে, এই 20 কে বর্গ করলে আসে 400, -20 কে বর্গ করলে আসে +400, সবগুলো হচ্ছে +400। বর্গ করে নিলাম, এই সংখ্যাগুলোকে এই সংখ্যা দ্বারাই গুণ করলাম, গুণ করে এখানে বসাইলাম। তো এবার দেখা যাচ্ছে এখানে যে কাজটা করছে এরা, এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার কে এফ ই দ্বারা ভাগ করছে। তো আমরাও এই কাজটা এখানে করতে পারি। আর যদি এই কাজটা এখানে আমরা না করি, তাহলে আবার নিচে কি করতে হবে, যে এফ ই এর মান যেভাবে বের করলাম ঠিক ওইভাবে বড় করে আমাদেরকে আরো রাফ করে করে মান বের করতে হবে। দরকার কি, আমরা এই মানগুলোকে সারণীতেই বের করে নিব। সেলের মধ্যে সমস্যা, আচ্ছা সেলের মধ্যে কি সমস্যা, তুমি একটু লিখে রাখো কি সমস্যা তোমার সেলগুলোর মধ্যে। তা আমরা এখন কি করব, এই যে এইটা উপরের অংশটা, উপরের এই অংশটাকে নিচের অংশ দ্বারা ভাগ করব। কি এটা এখানে করবো আমরা এখন। এফ ও মাইনাস এফ ই ভাগ হচ্ছে এফ ই। আচ্ছা, এই ঘরটাকে ভাগ করতে হবে এই ঘর দ্বারা। এই ঘরগুলো যদি নাম আমরা বের করে নেই, এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। 6 নম্বর ঘরের অ্যান্সারটা বের হচ্ছে 5 নম্বর ঘর ভাগ 3 নম্বর ঘর। এই 5 নম্বর ঘরের মানগুলোকে 3 নম্বর ঘরের মান দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা 6 নম্বর ঘরটা পেয়ে যাচ্ছি। তো দেখো তোমরা, 400 কে ভাগ করতে হবে 320 দ্বারা। 400 কে 320 দ্বারা ভাগ করলে দেখো ভাগফল আসে 0. আচ্ছা দেখো,
400 কে আমরা 320 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 1.25। এরপর হচ্ছে 400 কে 80 দ্বারা যদি ভাগ করি অ্যান্সার আসে 5.00। তাহলে আমরা এখানে দিচ্ছি 5.00। 400 কে 480 দ্বারা যদি ভাগ করি অ্যান্সার আসবে 0.83। 0.83। 400 কে যদি 120 দ্বারা ভাগ করি, 400 কে 120 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসতেছে 3.33। 3.33 বা 3.33। এখানে একজনে প্রশ্ন করছে, এমডি শামীম রানা, এখানে কি রেগুলার লাইভ ক্লাস হয়? আমাদের পেইড ব্যাচে রেগুলার জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস হয়। আর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ক্লাসগুলো আমরা ফ্রি নিয়ে থাকি বা বিজ্ঞাপন স্বরূপ সবার জন্য মুক্ত করে থাকি। এজন্য আজকের ক্লাসটা তোমরা লাইভ দেখতে পাচ্ছ। এছাড়া আমার প্রোফাইলে অনেকগুলো লাইভ ক্লাস আছে, যেগুলো দেখে তোমরা মোটামুটি পরীক্ষায় পাশ করার মতো প্রস্তুতি নিতে পারবা। কিন্তু সেই ক্লাসগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার খেয়াল করো। এই সূত্রের মধ্যে দেখো, এই অংশটুকু কতটুকু অংশের কাজ করলাম? এতটুকু, এতটুকু কাজ করছি। এখন এটা আবার কি করছে, এখানে সামেশন দিয়ে বলতেছে এই বিয়োগফলের বর্গকে এফি দ্বারা ভাগ করে তার যোগফল নির্ণয় করতে হবে। তার মানে এই যে কাজগুলো করলাম এগুলোর যোগ করতে হবে। তো আমরা একটু যোগ করে দেখি সবগুলোকে। যোগ করলে আমাদের যোগফল আসতেছে কত? 1.25। এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 0.83 এবং 3.33। যাদের কাছে ক্যালকুলেটর আছে একটু যোগ করো তো, এগুলো যোগ করে দেখো তো যোগফল কত আসে। একটু দ্রুত যোগ করো তোমরা। তবে আমাদের খুব শীঘ্রই আমাদের এখান থেকে প্রতিদিন রাত 10টার দিকে কম্পালসারি ইংলিশের গ্রামাটিক্যালের উপর যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো লাইভে সলভ করানো হবে ফেসবুক লাইভের মাধ্যমে। তোমরা যারা বাড়িতে হচ্ছে যে পড়াশোনা করতে চাও না, বা যাদের হচ্ছে বাড়িতে ঠিক মতো পড়াশোনা হয় না, তোমরা চাইলে যেদিন থেকে আমাদের এই লাইভ ক্লাসগুলো শুরু হবে সেদিন থেকে তোমরা আমাদের সাথে এখানে আমার এই ফেসবুক আইডির মাধ্যমে তোমরা লাইভ ক্লাসগুলো করে নিতে পারো। এগুলো তোমাদের পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, তোমরা অনেকেই হচ্ছে যোগ করেছো, অ্যান্সার আসছে 10.41। যারা যোগ করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো টোটাল মানটা আমরা এখানে লিখে নিচ্ছি 10.41। এখন কথা হচ্ছে এই যে 10.41 যে মানটা আমরা বের করলাম, এই মানটা আসলে কিসের মান? এই মানটা হচ্ছে কাই স্কোয়ারের মান। আমরা যখন সহ সম্পর্কের অঙ্ক করছিলাম তখন বলছিলাম যে টি টেস্টের একটা হিসাব মান বের করতে হবে এবং টি এর একটা টেবিল মান বের করতে হবে। কাই বর্গের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম। আমরা প্রথমে কি করছিলাম, কাই স্কোয়ারের যে অঙ্ক করে একটা মান বের করলাম, এই মানটাকে আমরা কাই এর হিসাব মান ধরে নিব। তো কাই এর যে হিসাব মানটা বের করলাম আমরা এখানে, এই মানটা এখন এখানে লিখে নিব। লিখে নেওয়ার পর কাই স্কোয়ারের যে একটা টেবিল আছে সেই টেবিল থেকে আমরা আরেকটা মান বের করে নিব। কাই স্কোয়ারের যে টেবিলটা আছে ওই টেবিলটা থেকে মান বের করার জন্য টি টেস্টের বা টি টেবিল থেকে মান বের করার যে নিয়ম ছিল সেই নিয়মটা হুবহু এখানে অ্যাপ্লাই করতে হবে। তবে আমরা যখন টি টেবিল থেকে মান বের করেছিলাম সেখানে ডিগ্রি অফ ফ্রিডমের মান বের করার জন্য যে সূত্র ব্যবহার করেছি, এখানে কিন্তু ওই সূত্রটা আসবে না, এখানে সূত্রটার কিছু পরিবর্তন হবে। তো আশা করছি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন যে মানটা বের করলাম এই মানটা হচ্ছে কাই স্কোয়ারের হিসাবকৃত মান বা কাই এর নির্ণীত মান। তো এই মানটাকে আমরা এখানে লিখে নেব যে অতএব কাই স্কোয়ারের হিসাব মান কত আছে এখানে? 10.41। আচ্ছা, এই 10.41 এই মানটাকে আমরা কি করব, আরেকটা মানের সাথে তুলনা করব। সেই মানটা হচ্ছে পরিসংখ্যানবিদরা যে টেবিল দিয়ে রাখছেন আমাদেরকে ওই টেবিলের মান। তো টেবিলের থেকে সরাসরি আমরা কোনো মান বের করতে পারি না, বের করার জন্য আমাদেরকে কিছু ফরম্যাট মেনটেন করতে হয়। আমরা এখন সেই ফরম্যাট গুলো মেনটেন করতে যাব। তো এখন এইটা হচ্ছে আমি মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি এটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
কাই এর টেবিল মান নির্ণয়। দেখো, টেবিল থেকে কোনো মান বের করার জন্য আমাদের দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে সংশয় মাত্রা আর একটা হচ্ছে স্বাধীন মাত্রা। আমরা প্রথমে স্বাধীন মাত্রাটা বের করে নেব। স্বাধীন মাত্রাকে ইংরেজিতে বলে ডিগ্রি অফ ফ্রিডম, আর সংক্ষেপে ডিএফ। তো এই ডিএফ এর সূত্র হচ্ছে আর -1 ইন্টু সি মাইনাস, এখানে আর মানে হচ্ছে রো আর সি মানে হচ্ছে কলাম। আর মানে হচ্ছে রো, সি মানে হচ্ছে কলাম। দেখো এখানে রো কয়টা ছিল দেখো তো, R1 R2 মানে দুইটা রো ছিল। রো ছিল কয়টা? দুইটা। এখানে লিখে নেই, এখানে রো বা আর টু C/2, সি ইকুয়াল টু, এখানে দিচ্ছি আমরা 2 - 1 ইন্টু 2 - 1, অ্যান্সার আসতেছে টোটাল 1। দেখো আমরা আজকের অঙ্কের স্বাধীন মাত্রাও বের করে ফেললাম 1। আচ্ছা, আমরা আজকের এই অঙ্ক থেকে এ পর্যন্ত প্রায় শেষের দিকে চলে আসছি, এবং এখানে আমরা কি করলাম, স্বাধীন মাত্রাটা বা ডিএফটা বের করে নিলাম। এখন একটা সংশয় মাত্রা বের করে নিতে হয়, বা একটা সংশয় মাত্রার প্রয়োজন হয়। আমি বলছিলাম যে এই সংশয় মাত্রাটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 5 নিয়ে অঙ্ক করতে পারো। প্রশ্নে যদি সংশয় মাত্রা 10 দেওয়া থাকে সেক্ষেত্রে 10 ধরে অঙ্ক করবা। আর প্রশ্নে যদি সংশয় মাত্রা তোমাদের না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা 1 থেকে 5 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা নিয়ে অঙ্ক সমাধান করবা। তো এখন হচ্ছে আমাদের আজকের অঙ্কে দেখি সংশয় মাত্রা দেওয়া আছে কিনা। দেখো তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো, অঙ্কের মধ্যে বলা আছে নিম্নের সারণী থেকে কাই বর্গ নির্ণয় করো এবং 0.05 সংশয় মাত্রায় শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা পরীক্ষা করো। এই যে 0.05 তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সংশয় মাত্রা, এটা হচ্ছে 5% সংশয় মাত্রা। তো ম্যাক্সিমাম সময় তোমাদের প্রশ্নের মধ্যে ভাঙিয়ে দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে যে 5% সংশয় মাত্রা, এরকম দেওয়া থাকতে পারে। তো এটাকে তোমরা ভাঙাবা। কিভাবে ভাঙাবা? এই যেটা দেওয়া থাকবে ওটা উপরে লিখবা, আর নিচে যেহেতু শতকরা আছে 100 দ্বারা ভাগ করবা, দেখবা অ্যান্সার চলে আসবে 5। তো আজকের যে অঙ্কটা আমরা সমাধান করতে যাচ্ছি এটা হচ্ছে 5% সংশয় মাত্রা দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অঙ্কে সংশয় মাত্রার কথা বলে দিয়েছে। আর যদি কোনো অঙ্কে তারা কোনো কিছু বলে দেয় তাহলে সেটাকে অনুসরণ করে আমাদেরকে অঙ্ক সমাধান করতে হবে। তো বুঝতে পারলাম আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য 5% সংশয় মাত্রা ধরতে হবে। এখন তোমরা আমার সাথে মুখস্থ একটা ভাষা লিখবা, এখানে একটা মুখস্থ ভাষা লিখবা। সে ভাষাটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ভাষা। আচ্ছা, আমরা সিদ্ধান্ত গ্রহণটা পরে করতেছি, আপাতত ভাষাটা লিখি যে 0.05 সংশয় মাত্রায় মাত্রা এবং এই যে 1 স্বাধীন মাত্রা, 1 স্বাধীন মাত্রায় কায়ের টেবিল হতে প্রাপ্ত মান এর টেবিল হতে প্রাপ্ত মান। এখন কথা হচ্ছে যে প্রাপ্ত যে মানটা আমরা পেতে যাচ্ছি এই মানটা আমরা কোথায় পাবো? এই মানটা আমাদের লেকচার শিটের শেষের দিকে দেওয়া আছে। তোমাদেরকে যে লেকচার শিট দেওয়া হয়েছে সেখানে তোমরা শেষের দিকে দেখবা এই মানটা দেওয়া আছে বা টেবিল গুলো দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে। এই যে এটা হচ্ছে টি টেবল, টি টেবলের মানের এখানে আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে কাই স্কয়ার টেস্টের মান। তোমরা এখানে দেখো কাই স্কয়ার টেস্টের
অসংখ্য মান এখানে দেওয়া আছে, অসংখ্য মান দেওয়া আছে, তার মধ্যে থেকে কাঙ্ক্ষিত যে মানটা সেটা আমরা বের করে নেব। আচ্ছা, তাহলে দেখো তোমরা এই যে উপরে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ উপরে, তার মধ্যে আমাদের কোনটা ছিল? আমাদের ছিল 0.05, এইটা ছিল। তার মানে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমাদের যে বিশাল শীট আছে এখানে, এই যে তোমরা দেখো শীট, কত বড় একটা শীট দেওয়া আছে, এই শীটের মধ্যে এখানে যে 0.99 দেওয়া আছে, 0.975, 0.95, 0.9, 0.1, এগুলো অনেকগুলো দেওয়া আছে। তো এগুলোর কোনোটারই আমাদের দরকার নাই। আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে কাই স্কোয়ারের এই যে এই মানটা, হ্যাঁ, এইটা দরকার আছে। মানে এই কলামে যতগুলো মান আছে এখান থেকে কোনো একটা মান আমাদের আজকের অঙ্কের জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, এবার দেখো আমরা সংশয় মাত্রাটাকে ইন্ডিকেট করলাম। এবার এই যে এদিকে দেখো ডিএফ অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিএফ কোনটা? আমাদের কাঙ্ক্ষিত ডিএফ হচ্ছে দেখো 1, আমাদের কাঙ্ক্ষিত ডিএফ কত? 1, বা স্বাধীন মাত্রা হচ্ছে 1। তাহলে এখানে দেখো 1 কোথায় লেখা আছে? এই যে এখানে দেখো 1 আছে। যদি ডিএফ 2 হইতো তাহলে 2 নিতাম, 3 হইলে 3 নিতাম। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এখানে যে অনেকগুলো ডিএফ দেওয়া আছে এগুলোর আমাদের কোনোটারই প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের অঙ্কে যেটা দেওয়া আমরা বের করছিলাম, কত বের করছিলাম? 1। তাহলে এখান থেকে এদিকে একটা আমরা দাগ দেবো এভাবে, মানে তোমরা যেভাবে বের করতে পারো, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এভাবে দিচ্ছি। তারপর এই যে এদিকে দেখো, এই যে দুইটা দাগ যার মধ্যে ক্রস করছে, যার মধ্যে সংঘর্ষ হয়েছে, ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আজকের মান। তো এখানে দেখো 3.841 দেওয়া আছে। তো এখানে দেখো 5% সংশয় মাত্রা এবং 1 স্বাধীন মাত্রায় এর টেবিল হতে প্রাপ্ত মান কত পেলাম আমরা? 3.841। 3.841। আচ্ছা, আমরা এই মানটা বের করলাম। এই মানটা বের করা নিয়ে তোমাদের কারো প্রশ্ন আছে কিনা? যদি তোমাদের কারো প্রশ্ন থাকে প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে তোমরা দ্রুত যতজন যুক্ত আছো সবাই একবার করে ওকে লিখে দাও। প্রশ্ন না থাকলে তোমরা যতজন যুক্ত আছো তোমরা সবাই একবার করে ওকে লিখে দাও। দেখি তোমাদের কতজনের প্রশ্ন নাই। আচ্ছা, মিনহাজ শেখ প্রশ্ন নাই, জান্নাতুল মাওয়া প্রশ্ন নাই, শাকিল প্রশ্ন নাই, ফারজানা মিম, ফাতেমা মজুমদার, স্নিগ্ধ সকাল, সুমাইয়া আক্তার, তারপর হচ্ছে আরবি। আরবি নাম তো পড়তে পারি না। স্ক্রিনটা বড় করেন। আচ্ছা, স্ক্রিনটা একটু পরেই বড় হবে, বোর্ডটা একটু পরে বড় হয়ে যাবে। না, এগুলো মুখস্থ করতে হয় না। আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান, এগুলো মুখস্থ করতে হয় না। এগুলো হচ্ছে তোমাদেরকে যখন শীট দিয়ে দেবো, আমি শীট তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটা তোমরা প্রিন্ট করে পরীক্ষার হলে নিয়ে যাবা। এই শীট দুইটা প্রিন্ট করে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার বৈধতা আছে, এগুলো মুখস্থ করতে হয় না। আচ্ছা, সুমাইয়া আক্তার আপনার অ্যান্সারও হয়ে গেছে। তানজিনা, আচ্ছা, মাহিয়া তামান্না মনি, ঠিক আছে। তোমাদের কারোরই কোনো প্রশ্ন নাই? অনেক বড় একটা অঙ্ক ছিল, অঙ্কটা ধারাবাহিক ভাবে করলাম যে কারণে কারোরই কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এই যে পরের অংশটুকু আমরা লিখবো। 0.05 সংশয় মাত্রা এবং 1 স্বাধীন মাত্রায় কাই এর টেবিল হতে প্রাপ্ত মান 3.841। এখন লিখবো যা, মানে কম্পেয়ার করতে যাচ্ছি এখন। আমি বড় করে দিচ্ছি স্ক্রিন যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। যা কাই এর, কাই বর্গ এর হিসাব মানের থেকে মানের চেয়ে ছোট। হিসাব মানের চেয়ে ছোট। আচ্ছা, এখন এখন যে বিষয়টা বা যে মেইন বিষয়টা হচ্ছে এখন তোমাদের কাজে লাগবে, মানে এই পুরো অঙ্কটা যে তোমরা করছো কি কারণে? জাস্ট ওই যে হাইপোথিসিস দুইটা আছে, একটা হচ্ছে নুল হাইপোথিসিস, পেশার সাথে দক্ষতার শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নাই। আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে।
এই যে দুইটা কথার যে কোনো একটা কথা তোমরা বেছে নিবা। এটা বেছে নেওয়ার জন্য এত কষ্ট করে পুরো অঙ্কটা আমরা সমাধান করলাম। করার পর এখানে একটা ভাষা লিখলাম 0.05 সংশয় মাত্রা এবং 1 স্বাধীন মাত্রায় কায়ের টেবিল হতে প্রাপ্ত মান 3.841, যা কায়ের হিসাব মানের থেকে ছোট। হিসাব মান কোনটা ছিল? এই যে হিসাব মানটা 10.41। বিবরণী ছক বা বিশ্লেষণী ছক থেকে যে মানটা আমরা পেয়েছি ওই মানটা হচ্ছে এইটা। তো এই মানটার থেকে যদি টেবলের মানটা ছোট হয়, মানে আমরা যেটা কষ্ট করে হিসাব করে বের করব ওই, একজন দেখেন প্রশ্ন করে রাখছে এটা কি সত্যি পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায় কিনা। এটা সত্যি সত্যি পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায়। তবে অনেকের কলেজ থেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে পরীক্ষার আগে ওনারা প্রিন্সিপাল বা যিনি দায়িত্বরত থাকেন উনি হচ্ছে যে এখানে হচ্ছে তোমাদের যে শীট আছে শীটের মধ্যে একটা সাইন দিয়ে দেন। সেক্ষেত্রে আরো বেশি নিরাপদ। তবে এটা পরীক্ষার হলে নিয়ে যাওয়ার বৈধতা আছে। অসংখ্য শীট পরীক্ষার হলে নিয়ে যাওয়ার বৈধতা আছে। তার মধ্যে পরিসংখ্যানের এই যে এইটা শীট আছে, জেড টেস্টের শীট আছে, তারপর হচ্ছে আমাদের বিবিএ ডিপার্টমেন্টে অসংখ্য শীট আছে যেগুলো পরীক্ষার হলে নিয়ে যাইতে দেয়। অর্থাৎ সেখানে অনেকগুলো ছোট ছোট মান বের করা থাকে, সেগুলো মুখস্থ রাখাও সম্ভব না, ওগুলো পরীক্ষার হলে নিয়ে যাওয়ার বৈধতা আছে। এখন যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে আমাদের কষ্ট করে হিসাব করা মানটা যদি কখনো বড় হয়, আমাদের কষ্ট করে হিসাব করে বের করা মানটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা ফলাফলটিকে যথার্থ ধরবো। আর ফলাফলটি যথার্থ হলে কোনটা হবে? ফলাফলটি যথার্থ হলে হচ্ছে যে নুল হাইপোথিসিস বা বিকল্প হাইপোথিসিসটা বাতিল হয়, আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা গ্রহণযোগ্য হয়। তাহলে আমরা এখন এখানে লিখবো এর হিসাব মানের চেয়ে ছোট, অর্থাৎ আমাদের নিজেদের হিসাব করা মানের থেকে টেবিলের মানটা ছোট হয়েছে। এজন্য আমরা লিখবো সুতরাং নাস্তি কল্পনাটি বাতিলযোগ্য। কল্পনাটি বাতিলযোগ্য। আচ্ছা, নাস্তি কল্পনাটি যদি বাতিলযোগ্য হয় তাহলে আরেকটা যে, আচ্ছা তাহলে আরেকটা যে কল্পনা ছিল সেটা হচ্ছে কি বিকল্প কল্পনা। ওই বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য। নাস্তি কল্পনাটি বাতিলযোগ্য এবং বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য। আচ্ছা, এই যে এখানে যে বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য করলাম, তাহলে রেজাল্ট কোনটা আসবে? রেজাল্ট আসবে বিকল্প কল্পনাটা। আচ্ছা, বিকল্প কল্পনার ক্ষেত্রে আমরা কি লিখছিলাম যেটা তোমাদেরকে প্রথমে স্ক্রিনশট দিয়ে নিতে বলছি, সেটা হচ্ছে অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। আজকের এই পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। যদি বুঝে থাকো তাহলে ওকে লিখে দাও, আর যদি না বুঝে থাকো কোথাও, শুরু থেকে না বুঝে কেউ যদি বলো যে শুরু থেকে বুঝে নেই, তাহলে তো এখন আর বুঝিয়ে দেওয়া সম্ভব না এখানে, যেহেতু সবগুলো মিশিয়ে ফেলছি। এতটুকুর মধ্যে যদি তোমরা কেউ কোনো কিছু না বুঝে থাকো তাহলে প্রশ্ন করো। আচ্ছা, আমি আবারও বলতেছি, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এবং আগামী মাসের 16 তারিখ মাস্টার্স প্রিলি মাস্টার্স যাদের পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু এই অঙ্কটা 100% গুরুত্বপূর্ণ। আমি তাদেরকে শেখার সুবিধার্থে বা আগ্রহ বাড়াতে বলতে পারি যে এটাই তাদের পরীক্ষায় আসবে। এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরাও মনে করবা যে এটাই তোমাদের পরীক্ষায় আসবে, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই তোমরা এটা
অঙ্কটা সমাধান করবা। যদি না বুঝে থাকো পরবর্তীতে আরো ক্লাস হবে, সেক্ষেত্রে তোমরা আরো হচ্ছে যে ক্লাসটা দেখে নিতে পারবা। আচ্ছা, এখানে বলছে যে আচ্ছা শোনো, তোমরা যারা সামান্য কিছু বোঝো নাই, তো এই ক্লাসটা তো রেকর্ড থাকবে, দীর্ঘদিন ক্লাসটা রেকর্ড থাকবে। তোমরা আরেকবার কষ্ট করে ভিডিওটা দেখে নিবা। আরেকবার যদি ভিডিওটা দেখে নাও তাহলে সেক্ষেত্রে দেখবা যে আমি যতটুকু তোমাদেরকে বোঝাইছি ততটুকু তোমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারবা। সর্বোপরি যারা শেষের অংশটুকু বোঝো নাই, এতটুকু তো মুখস্থ করতে হবে। এবং এই যে নিচের লাইনটা, আমাদের হিসাব করা মানটা বা আমরা যে বিশ্লেষণী ছক থেকে একটা মান বের করছিলাম 10.41, ওইটা যদি টেবিলের মানের থেকে বড় হয় তাহলে নাস্তি কল্পনাটি বাতিলযোগ্য। অর্থাৎ না বোধক যে উত্তর আসতো সেটা বাতিলযোগ্য হবে, আর হ্যাঁ বোধক উত্তরটা গ্রহণযোগ্য হবে। এতটুকুই মন্তব্য। এখন কথা হচ্ছে, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমরা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি হতে পারো। আর হচ্ছে যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা একটু অপেক্ষা করো। যেহেতু তোমাদের ফর্ম পূরণের নোটিশ হয়ে গেছে, কাজে এখন পড়াশোনা কিন্তু একটু সিরিয়াস মাইন্ডে করতে হবে। তো আমাদের এখানে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হয়। আর লাইভ ক্লাসের পাশাপাশি যেহেতু সবগুলো ক্লাসের ভিডিও সিরিয়ালি লিংক আকারে সাজানো থাকে, এজন্য তোমরা যেভাবে অন্যান্য বিষয়গুলো পড়ে রাখবা, বা এখন ধরো আমি 10ম অধ্যায় পড়াচ্ছি, তোমার মনে হচ্ছে যে তুমি সন্ধ্যাবেলা 10ম অধ্যায় আমার এখানে লাইভ করবা, এবং এর পাশাপাশি হচ্ছে তুমি আরো একটা অধ্যায় শিখে রাখবা। সেটা হতে পারে 2য় অধ্যায়, হতে পারে 3য় অধ্যায়, হতে পারে 4র্থ অধ্যায়। 2 থেকে 4র্থ অধ্যায়ের 5ম অধ্যায় পর্যন্ত অঙ্কগুলো অনেক সহজ আছে, অনেক সোজা আছে, তোমরা সুন্দরভাবে সেগুলো বুঝতে পারবা। একা একাই বুঝতে পারবা ওগুলো ওগুলো তোমরা চাইলে নিজেরাই হচ্ছে যে শিখে নিতে পারো। আর যারা হচ্ছে যে একটু এক্সপার্ট ভালো আছো বা একটু পড়াশোনা করো, পড়াশোনা করার সুযোগ পাও, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এখন কিন্তু এই যে কাই বর্গের অধ্যায়টা আমরা করাচ্ছি বা 10ম অধ্যায় চলছে, তুমি এইটার পাশাপাশি 2য় অধ্যায়ের ভিডিওগুলো নোট করতে পারো, দেখতে পারো। এরপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3য় নাম্বার অধ্যায়, এটাও তুমি দেখতে পারো। 4 নম্বর অধ্যায়ে অঙ্ক আছে, এটাও তুমি দেখতে পারো। সম্পর্কের পরিমাপ, এটাও দেখতে পারো। এরপর হচ্ছে দেখো পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাসের এখানে অঙ্ক নাই তেমন, বা এটা একটা থিওরি চ্যাপ্টার, এখান থেকে থিওরি পড়বা। পূর্বাভাস পরীক্ষণ, এটাও থিওরি চ্যাপ্টার, এখান থেকে থিওরি পড়বা। সম্ভাবনায় অঙ্ক আছে এবং সম্ভাবনার ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে, এটাও তুমি দেখতে পারো। আর নমুনায়ন থেকে একটা অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় আসে, এবং সেটা বেশ কঠিন অঙ্ক, এটা আমরা স্কিপ করব। পরীক্ষার আগে একদিন ওই যে অঙ্কটা পরীক্ষায় আসে হুবহু ওইটা একটু শিখে রাখবো, আসলে লিখে দেবো, না আসলে নাই। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এই কোর্সটা সহজেই শেষ করতে পারো। এবং যারা ভর্তি হবা, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি হতে পারো। সামনে আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, এখন যারা ভর্তি হবা তারা সামনে যতগুলো ব্যাচ শুরু হবে তোমার পরীক্ষা পর্যন্ত সবগুলো ব্যাচেই কিন্তু পড়ার সুযোগ পাবা। সবাই ভালো থাকো। আজকের এই ক্লাসটা যে অঙ্কটা সমাধান করাইলাম প্রথম দিক থেকে দেখে নিয়ে, তোমরা এই অঙ্কটাই হোমওয়ার্ক হিসাবে বাড়িতে আবার সবাই মনোযোগ সহকারে এই অঙ্কটাই সলভ করবা। আমি আবারও বলতেছি, এই অধ্যায় থেকে তোমরা যে কোনো একটা অঙ্ক যদি শিখতে পারো বা একটা অঙ্ক যদি তোমরা ধারাবাহিক ভাবে লিখতে পারো, তাহলে কিন্তু ওইটাই হচ্ছে তোমাদের পরীক্ষায় 10 নাম্বার পাওয়ার জন্য ওইটাই যথেষ্ট হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।